আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে মিছিল নিয়ে হলপাড়ায় যাই, তখন আমরা দেখতে পারি অগণতান্ত্রিক উপায়ে ফেসিবাদী প্রবণতার মাধ্যমে ছাত্র শিবিরের কর্মীরা সাধারণ শিক্ষার্থীর নামে আমাদের রূপে মব আক্রমণ করতে আসছে। তারপর আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে সেখান থেকে 2 দফায় চলে আসছি। তাহলে কারা আসলে ক্যাম্পাসকে অস্থিরতা এবং বিশৃঙ্খলার দিকে নিয়ে যেতে চায়? যদি তাদের কোনো বক্তব্য থাকে তাহলে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করুক, কিন্তু এরকম আরেকজনের মিছিলে এসে আক্রমণাত্মক হওয়ার মানে কি? জামাত শিবিরের যেই প্রোপাগান্ডা, এবং এটা স্পষ্ট করে বলতে চাই শব্দচয়নের মাধ্যমে, যে জুলাই শুধুমাত্র জামাত শিবিরের বাপদাদার না, জুলাই আমরা আন্দোলন করছি, এবং এই জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে এখন নানামাত্রিক প্রোপাগান্ডা রচিত করতেছে আওয়ামী লীগ। যে রাজনীতি দলই হোক, বাংলাদেশের জনগণের সংগ্রামকে স্বীকার করে রাজনীতি করতে হবে, আর নাহলে আমরা আমাদের জায়গা থেকে তাদের বিন্দুমাত্র ছাড় দিব না। যুদ্ধাপরাধী আজহারুলের মুক্তির প্রতিবাদে সারা দেশব্যাপী গণতান্ত্রিক ছাত্র জোটের যে আন্দোলন, সে আন্দোলনে নানানভাবে বিভিন্ন কায়দায় এই স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবিরের পক্ষ থেকে বিভিন্নভাবে বাধা প্রদান করা হয়েছে এবং হামলা করা হয়েছে। এবং আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি, সারা দেশে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে হুমকি দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। সিলেট জেলার সভাপতি মনীষা ওয়াহিদ, তাকে অনলাইনে নানানভাবে হেনস্থার শিকার করা হয়েছে এবং তার বাসায়ও, মৌলভীবাজার বাসায়ও হুমকি দেওয়া হয়েছে। গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার হুমকিদাতাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। 90-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৎকালীন ছাত্র সংগঠনগুলোর সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধী শক্তি ছাত্র শিবিরের কার্যক্রম সকল শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। গত 28 মে চিহ্নিত যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারের নির্দোষ ঘোষণা করার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে। তার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষার্থীদের এবং চট্টগ্রাম জেলার গণতান্ত্রিক ছাত্রজোটের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির হামলা করেছে। জামাত শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের হামলায় গণতান্ত্রিক ছাত্রজোটের প্রায় 30 জন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, নৃশংস সন্ত্রাসী তৎপরতার পরও সন্ত্রাসী সংগঠন জামাত শিবির ক্ষান্ত না হয়ে একের পর এক ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের হুমকি দিয়ে যাচ্ছেন। আমার বাসার ঠিকানা, আমার বাবার নাম এবং সব কিছু উল্লেখ করে, বাড়ির ঠিকানা উল্লেখ করে এক ধরনের মব লিঞ্চিংয়ের উস্কানির মতো করে ফেসবুকে অনেক স্টেটমেন্ট গেছে বা অনেক ধরনের ফেসবুক পোস্ট গেছে। এইটা আমি ভেবেছিলাম যে এটা আমাকে ব্যক্তিগতভাবেই অ্যাটাক করা হয়েছে, এবং যদিও আমার বাবার নাম উল্লেখ ছিল এবং পরিবারের ঠিকানা, বাড়ির ঠিকানা উল্লেখ ছিল, এটা একই সাথে আমার পরিবারের জন্য হুমকি। এইটা গেল একটা অনলাইন ভিত্তিক হুমকি। এরপরে যেটা ঘটেছে গত পরশু দিন, 30 মে, ওই দিন বিকেলবেলা কতিপয় জামাত শিবিরের নেতাকর্মী আমাদের বাড়ি একেবারেই সাথিয়া বাজারের পাশে, তো কাঁচা বাজারের পাশে বেসিক্যালি, তো সেই বাজারের পাশে আমাদের একটা দোকান আছে, আমার বাবা ওই দোকানের পরিচালক, আমার বড় ভাই এবং আমার বাবা ওই দোকানটা পরিচালনা করেন। তো সেই দোকানে গিয়ে আমার বড় ভাই এবং আমার বাবাকে বলা হয় যে আপনার ছেলে এলাকায় আসলে সে হচ্ছে যে হামলার শিকার হবে বা তাকে মারা হবে। আমি এলাকায় গেলে যে কোনোভাবেই যেখানেই আমাকে দেখতে পাবে তারা আমাকে মারবে। এইটা গেল একটা ধাপ। সেটা হয় 30 তারিখ বিকেল 5:30 থেকে 6টা নাগাদ। এরপরে রাত 9টা নাগাদে আমার বাবাকে এবং আমার বড় ভাইকে আবার ডেকে নেওয়া হয়। ডেকে বাজারেরই আরেকটা দোকানে, অপর প্রান্তের আরেকটা দোকান, যেখানে হচ্ছে যে একজন জামায়াত কর্মীর দোকান সম্ভবত, সেই দোকানে নিয়ে যাওয়া হয় আমার বাবাকে এবং বড় ভাইকে। এবং সেখানে জামায়াতের নেতাকর্মীরা, বেসিক্যালি জুনিয়র টায়ারের নেতাকর্মী, এরা কেউ হয়তো বা ওই পোস্টেড না এবং তারা সিনিয়রও না। এদেরকে সবাইকে আমি চিনি। তারা আমার হাই স্কুলের বড় ভাই ছিল, অনেকে আমার 5 বছর 6 বছরের বড় ভাই বা 2-3 বছরের বড় ভাই, এরকম লোকজন। তো তারা আমার বাবা এবং বড় ভাইকে ডেকে নিয়ে ওই দোকান নিয়ে বসান, এবং সেখানে গিয়ে তারা বলেন যে আমি যা যা করছি, বা আমি এই যে এটিএম আজহারের মুক্তি নিয়ে আমার যে ভূমিকা, সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল, এবং আমার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে। তো আমার বাবা যেন থানায় গিয়ে সেই মামলার বিষয়ে মীমাংসা করে আসেন।